আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এই অবস্থায় আজ পাকিস্তান ছেড়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, সমঝোতা না হওয়া যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বড় দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে তেহরানকে প্রতিশ্রুতি দিতে হবে। ইরান অবশ্য বলছে, যুক্তরাষ্ট্রকে অতিমাত্রায় দাবি থেকে বিরত থাকা উচিত। পাকিস্তানের মধ্যস্থতায় গতকাল সন্ধ্যায় ইসলামাবাদে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়। রাতভর চলে আলোচনা, কিন্তু কোনো সমঝোতা হয়নি। বরগুনার হাসপাতালে হামের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। এ বিষয়ে জানাবেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, হঠাৎ ডায়রিয়ার প্রকোপের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। সুমনা, এই মুহূর্তে বরগুনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত 24 ঘন্টায় প্রায় 60 জনের মতো এই হাসপাতালে ডায়রিয়ায় ভর্তি হয়েছে। আপনারা জানেন যে হামে কিন্তু এই বরগুনা কিন্তু হটস্পট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কিন্তু ডায়রিয়ার প্রকোপও কিন্তু বৃদ্ধি পাচ্ছেন। এখানে কিন্তু দেখা গেছে যে গতকাল থেকে প্রায় 32 জনের মতো ভর্তি হয়েছেন এবং এই মুহূর্তে সকাল থেকে প্রায় 8 জন ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু হচ্ছে 21 জন এবং কিছুটা সুস্থ হলেও কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়ছেন এই ডায়রিয়ার প্রকোপ। এবং আপনারা জানেন যে বরগুনায় এর আগে কিন্তু ডেঙ্গুতে হটস্পট ছিল, এর পরপর কিন্তু এই হামের হটস্পট চলছে। এর মধ্যে বরগুনায় যদি বলি, গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে বরগুনায় কিন্তু ভর্তি হয়েছে 10 জন এবং চিকিৎসাধীন রয়েছে 28 জন। এবং এখানে যে আসলে চিকিৎসা সেবার বিষয়টা যদি বলি, যে মাত্র অল্প কয়েকজন ডাক্তার দিয়ে মূলত চিকিৎসা চলছে, এতে হিমশিম খাচ্ছে পুরো 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এবং সেই হাসপাতালে এখন পর্যন্ত যে হামের টিকা দেওয়া হচ্ছে, প্রায় 13,000 শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে। বেশিরভাগই আসলে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং এমন অবস্থা যে এখানে ছিট না পেয়ে কিন্তু তারা মেঝেতে অনেকে ঠাঁই হয়েছে। এবং এখানে যে শিশু থেকে শুরু করে বৃদ্ধা এবং যারা যুবকরা রয়েছে তারাও কিন্তু এই ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু যে পরিমাণ ডায়রিয়া রোগী আসতেছে, আসলে সেটা সামাল দিতে কিন্তু এখানে যারা ডাক্তাররা রয়েছেন, নার্সরা রয়েছেন, তারা হিমশিম খাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকার কারণে চিকিৎসা সেবা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন এখানকার যারা চিকিৎসা নিতে আসছেন তারা। এবং হামের পাশাপাশি ডেঙ্গু কিন্তু বরগুনায় কিন্তু আবারও শুরু হয়েছে। প্রতিনিয়তই কিন্তু রোগীরা আসছেন এবং ভর্তি হচ্ছেন চিকিৎসা সেবা নিতে। তারা কিন্তু এখানে আসলে যে পরিমাণ ডাক্তাররা আসার কথা এখানে বলা হয়েছে যে ডাক্তার আসবেন, সেই সকল ডাক্তার কিন্তু এখন আসছেন না। আসলে এটা নিয়েও কিন্তু সকলের মধ্যে একটি উদ্বেগ বিরাজ করছে। তো এই হটস্পটের বরগুনায় কিন্তু ডেঙ্গু পাশাপাশি এই ডায়রিয়া এবং হামের প্রকোপ কিন্তু বেড়েই চলছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুমনা। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী। রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ, দ্রুত ও সহজ করতে ফুয়েল ম্যানেজমেন্ট নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে জেলা প্রশাসন। সকালে মহানগরীর গুলগফর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এ সময় বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই পদ্ধতিতে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এই সেবা গ্রহণের ক্ষেত্রে আলাদা করে নিবন্ধনের প্রয়োজন হবে না। জ্বালানি তেল বিক্রির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে গ্রাহকরা আজ প্রত্যাশা মতো জ্বালানি তেল পাচ্ছে কিনা জানাবেন। হ্যাঁ সুমনা,
রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহ সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণের জন্য রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল ম্যানেজমেন্ট নামে একটি অ্যাপ চালু করেছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগরীর গুলগফুর পেট্রোল পাম্পে। এখান থেকে আসলে এই অ্যাপটি চালু করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এ সময় আমরা দেখেছি রাজশাহী পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং এই ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপসের মাধ্যমে রাজশাহীতে যারা তেল নিতে আসবে তারা আসলে সুষ্ঠু এবং সঠিকভাবে আসলে তেল পাবে এবং দ্রুত সময়ের মধ্যে এই তেলটি আসলে বিতরণ করা হবে এবং একজন গ্রাহক একবার যদি তেল নেয় তাহলে 5 দিনের মধ্যে আর সে তেল পাবে না এবং সর্বোচ্চ একজন গ্রাহক 500 টাকার কথা বলেছি তারা তৈরি করেছেন, সেটাকে আমরা প্রতিটা পাম্পে কোথায় দিচ্ছি এবং আজকে সেটার উদ্বোধন করতে হবে বৈজ্ঞানিক পাম্প থেকে। আর প্রতিটা পাম্প আপনার অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। রাজধানীর ফিলিং স্টেশনে আজও জ্বালানি তেলের জন্য গ্রাহকদের ভিড় রয়েছে। এ বিষয়ে জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিউলি শবনম। শিউলি, আজ গ্রাহকদেরকে প্রত্যাশা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে কি, আর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, আমি এই মুহূর্তে আছি সোনার বাংলা ফুয়েল পাম্পের সামনে। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন তেল নিতে আসা মানুষের দীর্ঘ সারি। আমরা সকাল থেকে বেশ কয়েকটি ফুয়েল পাম্পে ঘুরেছি এবং দেখতে পেয়েছি যে মানুষের যে চিত্র, আসলে ভোর থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ফুয়েল পাম্পগুলোতে ভিড় করছেন। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন বাহন নিয়ে তারা আসলে অপেক্ষা করছেন যে তাদের যে প্রত্যাশিত যে তেল সেই ফুয়েল তারা সংগ্রহ করবেন। তবে বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে আসলে সবগুলো পাম্পে একই সময়ে তেল দেওয়া হচ্ছে না। কিছু কিছু পাম্প রাতের বেলা বন্ধ রাখা হচ্ছে, আবার কিছু কিছু পাম্পে দুপুরের পর থেকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। কারণ সবগুলো পাম্পে আসলে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় এই পদ্ধতিতে তারা আসলে রেশনিং পদ্ধতিতে কাজটা করছেন। এবং আমরা যারা তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি, অনেকেই বলছেন তারা আসলে যে পরিমাণ তাদের চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা তেল এখনও পাচ্ছেন না। কোথাও কোথাও 1000 টাকার মতো তেল দিচ্ছেন, আবার কোথাও কোথাও 500 টাকার মধ্যে তেল তারা নিতে পারছেন। তো আপনাকে যদি একটু জানিয়ে রাখি সুমনা, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণেই মূলত সারা দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে গ্রাহকরা তাদের চাহিদা মতো তেল নিতে পারছেন না। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে অনেক গ্রাহক তাদের যে কাঙ্ক্ষিত যে তেলের চাহিদা সেই চাহিদার তুলনায় তারা আসলে বেশি পরিমাণ তেল সংগ্রহের অভিযোগও করছেন। এবং অনেক পাম্প মালিক এবং ফুয়েলের ব্যবস্থাপকেরা তারা জানাচ্ছেন তারা আসলে গ্রাহকদের এখন যে চাহিদা দেখছেন সেই চাহিদাকে তারা অস্বাভাবিক মাত্রার চাহিদা বলছেন। তারা বলছেন অতীতে যে সময়ে তারা আসলে 10 লিটার একজন গ্রাহক তেল নিতেন, সেই জায়গায় এখন অনেকে আসলে 15 লিটার 20 লিটার পর্যন্ত নিচ্ছেন। এবং দেখা যাচ্ছে একই গ্রাহক তারা ঘুরে ঘুরে দিনের বিভিন্ন সময়ে এসে বিভিন্ন সময় তেল সংগ্রহ করছেন। তো আমি আপনাকে এর মধ্যে আরেকটা যে বিষয় উল্লেখ করতে চাই যে আপনি জানেন গত সপ্তাহখানেক আগে সরকারের পক্ষ থেকে ফুয়েল পাসিংয়ের জন্য একটি অ্যাপের মাধ্যমে একটি তেল সরবরাহ করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল। সেই উদ্যোগের ভিত্তিতে আমি এখন যে পাম্পে আছি সোনার বাংলা এবং আরেকটি যে জাহাঙ্গীর গেটে যে ফুয়েল পাম্প আছে ট্রাস্ট, সেখানে তারা আসলে ফুয়েল পাসিংয়ের মাধ্যমে তেল সরবরাহ করার কথা। তবে সেই ফুয়েল পাসিংয়ের যে অ্যাপ, সেই অ্যাপসটি আসলে গতকাল থেকে আজকে সারাদিন ডাউন থাকার ফলে গ্রাহকরা সেখানেও একটা ভোগান্তিতে পড়েছেন এবং অনেকেই সে অ্যাপে ঢুকে তারা তেল সংগ্রহ করতে পারছেন না। সে বিষয়টিও আসলে ফুয়েলের ব্যবস্থাপকেরা তারা আসলে সে বিষয়টাও দেখছেন এবং যাতে দ্রুততার সাথে এই অ্যাপস ঠিক করা হয় সে বিষয়টি তারা নজর দিচ্ছেন এবং যাতে যেসব গ্রাহক আসেন তারা যাতে ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করতে পারেন সে বিষয়টা তারা উদ্যোগ নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সুমনা, আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম।
রাজধানীর শ্যামলীতে দেশের নামকরা কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। যুবদলের সাবেক নেতা মঈনুদ্দিন দলবল নিয়ে এ কাজ করছেন বলে অভিযোগ করেন ওই চিকিৎসক। হাসপাতালটির ভেতরে বাইরে মঈন মব সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে। নিজের সারা জীবনের উপার্জিত অর্থ আর শ্রমে গড়ে তুলেছেন স্বল্পমূল্যে কিডনি প্রতিস্থাপনের বাতিঘর সিকেডি হাসপাতাল। তিনি অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। তার কাছে চিকিৎসা নেওয়া অনেকে বলেছেন, এই চিকিৎসকের কাছে টাকার চেয়ে রোগীর জীবনের মূল্য অনেক বেশি। স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাক্তার কামরুল ইসলাম ও তার দল এখন পর্যন্ত 2000-এরও বেশি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছেন। তার প্রতিষ্ঠানে এবার হানা দিল চাঁদাবাজ চক্র। অভিযোগ উঠেছে, শুক্রবার রাতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে দলবল নিয়ে সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন চড়াও হন। দাবি করেন বড় অঙ্কের চাঁদা। অভিযোগ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতালটি থেকে চাঁদা দাবি করে আসছেন মঈন। ডাক্তার কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিমের ব্যবসাটা নিছে আমি জানিও না, প্রায় 1.5 বছর আগে উনি 1000 ডিম 9500 টাকা দিচ্ছে, আমি জানি না। রিসেন্টলি সে চালও নিছে, একটা চালের দাম 66 টাকা করে, সেটা সাপ্লাই দিচ্ছে 77 টাকা করে 1 কেজি চালে। 400 প্রায় 500 লোকের খাবার রান্না হচ্ছে, এত পরিমাণ চাল লাগে। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন। তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় ভীতি দেখান, এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। কোনো ডকুমেন্ট নাই, আননেসেসারি একটা যাত্রার নামে 5 লক্ষ টাকা ওর কাছে পায়, 10 লক্ষ টাকা এর কাছে পায়, এই ধরনের জিনিস বললে তো হবে না। তিনি বলেন, চাঁদাবাজির ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত 29/3/2026 তারিখেও উনি এই হাসপাতালে এসে এক কর্মচারীকে হুমকি প্রদান ও উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে। এর প্রেক্ষিতে আমি 30 তারিখে শেরেবাংলা নগর থানায় জিডি করা হলে, যার নাম্বার 2266। চাঁদাবাজির সংবাদ শুনে মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন যুবদলের কেন্দ্রীয় নেতারা। ডাক্তার কামরুল ইসলামের পাশে বসে আশ্বাস দিলেন সব রকমের সহযোগিতার। বলেন, অভিযুক্ত মঈনুদ্দিন নিজেকে শেরেবাংলা নগর থানার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও যুবদলের সাথে তার কোনো সম্পর্ক নেই। এরকম অনেক অভিযোগ আমরা 5 আগস্টের পর থেকে পেয়েছি, যেখানে দেখেছি কমপক্ষে 80% ঘটনা হচ্ছে এরকমের, যে সংগঠনের নাম ভাঙাচ্ছে, বাট আমাদের সংগঠনে তারা কেউ না। এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মানবিক কাজের পথে এমন বাধা সৃষ্টি হলে দেশের চিকিৎসা ব্যবস্থা হুমকির মুখে পড়বে, এমনটাই মনে করছেন সচেতন মহল। তবে এখন দেখার বিষয়, প্রশাসন এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে চাকমাদের বিজু ও তঞ্চঙ্গাদের 3 দিন ব্যাপী বিশু উৎসব শুরু হয়েছে পাহাড়ে। এ উপলক্ষে বান্দরবানে আজ ভোর থেকে জেলার সাঙ্গু নদীতে ফুল ভাসাতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। এ সময় নারীরা ঐতিহ্যবাহী পোশাক পিনন হাদি ও পুরুষরা ধুতি পরে উৎসবে যোগ দেন। পরে নদীতে গঙ্গামার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নতুন বছরের জন্য সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করেন পূজারীরা। এদিকে মারমাসহ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর বাসিন্দারা আগামী কয়েকদিন নানা নামে বর্ষবরণ ও বর্ষ বিদায়ের উৎসব উদযাপন করবেন। রাঙামাটির লংগদুতে জরাজীর্ণ গাউসপুর সেতু দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। এতে দুর্ভোগে পড়েছেন 4 ইউনিয়নের প্রায় 1,00,000 মানুষ। স্থানীয়দের শঙ্কা, ব্রিজটি যে কোনো সময় সম্পূর্ণ ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এবছরের মধ্যেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে এলজিইডি। কাঁচালং নদীর পূর্ব পাড়ের বগাস্তর, গুলশাখালী, ভাসান্নদম ও আমতলী ইউনিয়নের 50,000 মানুষের যাতায়াতের একমাত্র পথ গাউসপুর সেতু। 90-এর দশকে নির্মিত সেতুটি গত 8-10 বছর ধরে আছে একদম জরাজীর্ণ অবস্থায়।
ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ব্যাহত হচ্ছে পাহাড়ে উৎপাদিত কাঁচামাল ও পণ্য পরিবহন। ক্ষতি বাড়ছে কৃষকদের। প্রতিনিয়ত এখানে মোটরসাইকেল ড্রাইভিং এ দুর্ঘটনার শিকার হয়। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমি একদিন যখন কাঁচা সবজি নিয়ে মানিতে যাচ্ছিলাম তখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, তখন মারাত্মক একটা ব্যথা পাই। ভাই প্রায় 8 বছর ধরে এই অবস্থায় পড়ে আসছে। এখন পর্যন্ত এটা কেউ সংস্কার কাজ বা পুনর্নির্মাণ কাজ কেউ করে নাই। এই ব্রিজটা চলা মানুষের যাতায়াতে ঝুঁকিপূর্ণ, কোন সময় কি দুর্ঘটনা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও আছে ঝুঁকিতে। যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা তাদের। ব্রিজটা পারাপার করতে আমার অনেক ভয় লাগে, যে মনে হয় যে অনেক সময় ভেঙে যাবে, ব্রিজটা নিচের পিলার ড্যামেজ হয়ে গেছে। এই ব্রিজটা খুবই তাড়াতাড়ি সংস্কার দরকার, আর না হয় দেখা যায় হঠাৎ করে ব্রিজটা ভাঙা পড়তে পারে। কর্তৃপক্ষ বলছে শিগগিরই কাজ শুরু হবে। এটা আমাদের টপোগ্রাফিক সার্ভে এবং সয়েল টেস্ট কমপ্লিট করে আমরা সদর দপ্তরে পাঠিয়েছি আমাদের ডিজাইন ইউনিটে। আমরা আজকে ডিজাইনটা পেয়েছি। এই ডিজাইনটা এখন বেটিং করে আমরা আবার পাঠালে চূড়ান্ত ড্রয়িংটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা প্রাক্কলন করে অনুমোদন নিয়ে টেন্ডার করে সবকিছু মিলে 2-3 মাস সময়ের মধ্যে আমরা বাস্তবায়নে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। স্থানীয়রা জানান, গাউসপুর সেতু পুনর্নির্মাণের দাবিতে গত 10 বছর ধরে বহুবার মানববন্ধন ও কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। সংবাদও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, তবুও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।